জ্যাজ মিউজিক বাজছে গোটা হল জুড়ে। ক্ষীণ উজ্জ্বল আলোর ছড়াছড়ি চারিপাশে। পারফিউমের ঘ্রাণ, সিগারেটের গন্ধ মিলেমিশে আছে বাতাসে। সাফকাতের সঙ্গে বিয়ের পর থেকে প্রায় বাধ্য হয়ে দু একটা হাই প্রোফাইল পার্টিতে এসেছে সাবা। আজও নেহাত বাধ্য হয়ে এসেছে। যেদিকে চোখ যায় সেদিকে নামি দামি মুখ। সেলিব্রিটি, বিজনেসম্যান, রাজনীতিবিদদের মেলা বসেছে যেন এই পার্টি হলে। সকলের সামনে সাবার হাত ধরে হেঁটে যাচ্ছে সাফকাত। সামনে যে পড়ছে অতি উচ্ছ্বাস নিয়ে কথা বলছে তাদের সঙ্গে। সব থেকে অদ্ভুত ব্যাপার, সাফকাতের হাতটা ধরে বিন্দুমাত্র অস্বস্তি বোধ হচ্ছে না সাবার। এর আগে মানুষকে দেখানোর খাতিরেই হোক, যতবারই সাফকাত তার হাতটা ধরেছে ততবারই মনে হয়েছে কখন সে ছাড়া পাবে। অথচ আজ সেই প্রশ্ন জাগছেই না মনে। বিচিত্র ভালো লাগার এক ঢেউ খেলে যাচ্ছে মনের মাঝে। অগাধ ভরসা আছে যেন সাফকাতের স্পর্শের মাঝে। সাবার হাতটা ধরে রেখে সাফকাত বুড়ো আঙ্গুল ধীর স্থির ভঙ্গিতে বুলিয়ে দিচ্ছে তার হাতের উপরে। এই এতটুকু কাজ সাবাকে এলোমেলো করে দেওয়ার জন্য যথেষ্ট। সাবা ভেবেছিল জীবনে প্রেম ভালোবাসার মন মানসিকতা তার মধ্য থেকে হারিয়ে গেছে। অনুভূতিহীন যন্ত্রমানবী হয়ে গেছে সে। তবে তারই মতো আরেক যন্ত্রমানব এসে কি তার মধ্যে প্রাণ ফিরিয়ে এনেছে? যে মানুষটাকে সাবা বিন্দুমাত্র সহ্য করতে পারে না, তার প্রতি দিন দিন দুর্বলতা বাড়ছে কেন? মিনিট দশেকের মাঝে অধৈর্য হয়ে পড়ল সাবা। অচেনা মানুষকে অহেতুক কেমন আছেন, ভালো আছি বলা নেহাতি সহজ কাজ নয়। সাবা বিরক্ত ভঙ্গিতে নিচু গলায় বলল, আর কতক্ষণ থাকতে হবে এখানে? সাফকাত সাবার থেকে বেশ অনেকখানি লম্বা, তার দিকে ঝুঁকে কানের কাছে ঠোঁট নিয়ে বলল, বেশিক্ষণ থাকবো না, একটু পরে চলে যাব। কেমন জড়সড় হয়ে গেল সাবা। ইদানিং সাফকাত বারবার অজুহাত খুঁজছে তার কাছাকাছি আসা, আর সাবার মনটাও হয়ে উঠেছে বেহায়া নির্লজ্জ। সাফকাতের এই কাছে আসাগুলো ভালো লাগার প্রবল স্রোতে ভাসিয়ে দেয় তাকে। এ যেমন এই মুহূর্তে দিচ্ছে। সাবা অন্যদিকে চোখ ফিরিয়ে কোমল গলায় বলল, কেন করছেন এইসব? সাফকাত ভ্রু কুঁচকে বলল। কোন সব? সাবা অন্যরকম গলায় বলল, এই যে আমার হাত ধরে হাঁটছেন, কানে কানে কথা বলছেন মানুষকে দেখানোর জন্য। সাফকাত নির্বিকার ভঙ্গিতে বলল। আমি কাউকে দেখানোর জন্য কিছু করি না। সাবা হঠাৎ খেয়াল করলো কিছুটা দূরেই বার কাউন্টারে বসা দুজন নারী হা করে তাকিয়ে আছে তাদের দিকে। দুজনেরই পরনে জাঁকজমক পোশাক, মুখে করা মেকআপ। দুজনেই পরিচিত মুখ। সিনেমার জগতে নায়িকা হিসেবে বেশ নাম কামিয়েছে তারা। তাদের এমন তাকিয়ে থাকা দেখে সরে যেতে চাইল সাবা, কিন্তু সাফকাত তার হাতের পোক্ত বাঁধনে আটকে ফেলল সাবাকে। তার দৃষ্টি অনুসরণ করে সাফকাতও তাকালো তাদের দিকে। তৎক্ষণাৎ ওই দুজন নায়িকা অন্যদিকে ফিরে দিল। সাফকাত সূক্ষ্ম হাসি হেসে বলে, দেখতে দাও, 8 বিলিয়ন মানুষের পৃথিবী, কয়জনের চোখ বন্ধ করে রাখবো? সাবার বিশ্বাসই হচ্ছে না এই মুহূর্তটা বাস্তব। মনে হচ্ছে যেন স্বপ্ন দৃশ্য কোনো। সে আর সাফকাত ঝগড়া না করে স্বাভাবিকভাবে কথা বলছে, কিংবা বলা ভালো তাদের এই কথোপকথন স্বাভাবিকেরও ঊর্ধ্বে। সাবা সাফকাতের দিকে তাকিয়ে হেয়ালি সুরে বলে, ভুল করলেন শাফকাত আলম। সাফকাত বিভ্রান্ত গলায় বলল। কোন ভুল? সাবা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, সুন্দরী নায়িকারা আপনার সঙ্গে কথা বলার, ফ্লার্ট করার সুযোগ হচ্ছে, আর আপনি আমার মতো একটা মেয়ের হাত ধরে হাঁটছেন। সাফা শান্ত আর কিন্তু তীক্ষ্ণ স্বরে বলল, নিজেকে এত আন্ডারএস্টিমেট করবে না সাবা, তুমি নিজেও জানো না তুমি কি। সাবা একরাশ আগ্রহ নিয়ে বলল, কি আমি? সাফকাত কয়েক মুহূর্ত ভেবেও উত্তরটা খুঁজে পেল না। আসলেই তো, কি আছে এই মেয়েটার মধ্যে? নিজেকে প্রতিনিয়ত সামলে রাখার চেষ্টা করেও কেন সামলে রাখতে পারছে না সে? কেন একটু একটু করে দুর্বল হয়ে পড়ছে মেয়েটার প্রতি সাফকাত? সাফকাত কোনো উত্তর খুঁজে না পেয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, সেটা তো আমিও জানি না। সাবার কি যে হলো, লজ্জা পেয়ে হেসে উঠল মেয়েটা। তার হাসি দেখে বুকে বড়সড় একটা ধাক্কা খেলো সাফকাত। একটা মানুষের হাসি এত সুন্দর হতে পারে? সে হাসলে যেন হেসে ওঠে আশপাশের সবকিছু। হাসির রেশ ঠোঁট ছাড়িয়ে লেগে থাকে চোখ দুটোর মাঝেও। সাবাকে কখনো হাসতে দেখেনি সাফকাত। গম্ভীর নির্বিকার মেয়েটার প্রতি তার বরফের মন গলতে শুরু করেছিল। এই হাসিটা যেন তাতে স্ফুলিঙ্গের মতো কাজ করলো।
বরফ গলে রীতিমতো জল হয়ে গেল। সাবা ঠোঁট থেকে হাসিটা মুছে ফেলতে যাবে, ঠিক তখনই সাফকাত ব্যাকুল সরে বলল, প্লিজ হাসিটা ধরে রাখো, এই প্রথম হাসতে দেখলাম তোমাকে। সাবার মনের মাঝে যেন হাজারো প্রজাপতি উড়ে যাচ্ছে। কি হচ্ছে এসব? এই মানুষটাকে সে তো সহ্যই করতে পারে না, তাহলে কেন অসহ্য করে এই মানুষের প্রতি অনুভব হচ্ছে প্রেমে পড়ার মোহনীয় অনুভূতি? সাবা কি তবে প্রেমে পড়ে যাচ্ছে সাফকাতে? এই সর্বনাশটাই হওয়া বাকি ছিল। জাতীয় সংসদের এমপি নিজাউল করিম প্রবেশ করলেন পার্টিতে। তার উপস্থিতিতে কয়েকজন বিজনেসম্যান এবং সাংবাদিক ঘিরে ধরল তাকে। রাঘব বোয়ালদের সঙ্গে সুসম্পর্ক কে না রাখতে চায়? যে নিজেই রাঘব বোয়াল সে হয়তো চায় না। নিয়াজ সাহেবকে দেখেও তার দিকে এগিয়ে গেল না সাফকাত। সাবাকে নিয়ে পার্টি হলে শেষ মাথায় থাকা কাউচগুলোর একটাই বসলো। ঘিরে ধরা মানুষগুলোর সঙ্গে কুশলাদি বিনিময় করে নিয়াজ সাহেব নিজেই এলেন সাফকাতের কাছে। ভদ্রতার খাতিরে উঠে দাঁড়ালো সাফকাত। তার দেখা দেখি সাবা উঠে দাঁড়ালো। নিয়াজ সাহেব হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দিলে গম্ভীর মুখে হ্যান্ডশেক করলো সাফকাত। নিয়াজ সাহেব হাসি মুখেই গলায় বলেন, শাফকাত, কতদিন পর দেখা। প্রতি উত্তরে কিছুই বলল না সাফকাত। কতদিন পর নিয়াজ সাহেবকে দেখে তার মাঝে যে বিন্দুমাত্র উচ্ছ্বাস নেই তা তার চোখে মুখে স্পষ্ট। গভীর গলায় সাবাকে পরিচয় করিয়ে দিয়ে বলল, আমার ওয়াইফ সাবা আমির। সাবা ক্ষীণ গলায় বলল, আসসালামু আলাইকুম। নিয়াজ সাহেব বিগলিত গলায় বললেন, ওয়ালাইকুম আসসালাম। আরে ম্যাডাম, আপনাকে কে না চেনে? আপনার রিপোর্ট তো সারা দেশ তোলপাড়। চাপা অস্বস্তি বোধ করলো সাবা। নিয়াজ সাহেবের দলের নেতার নাম উল্লেখ করেই তো রিপোর্ট করেছিল সাবা। অস্বস্তি যদিও কিছুই নেই, যা সত্য তাই বলেছে সাবার রিপোর্টে। একটা মানুষ দিনের পর দিন অন্যায় করে যাবে আর আশেপাশে কেউ জানতেই পারবে না, তা তো হয় না। কাউকে না কাউকে তো অন্যায়কারীর আসল চেহারাটা টেনে সামনে আনতেই হয়। নিয়াজ সাহেব বসলেন সাফকাত ও সাবার বিপরীতে থাকা কাউচে। তার পাশে দাঁড়িয়ে দলের কয়েকজন সাঙ্গপাঙ্গ লোকটাকে দেখার পর থেকে সাফকাতের বিরক্তি যেন সকল সীমানা ছাড়িয়ে গেছে। একে পার্টিতে ইনভাইট কে করেছে? পার্টিতে কাকে ডাকা হচ্ছে না হচ্ছে এইসব তুচ্ছ বিষয় নিয়ে মাথা ঘামায় না সাফকাত। এই দায়িত্ব ইভেন্ট ম্যানেজারের। এখন মনে হচ্ছে ইভেন্ট ম্যানেজারের দায়িত্ব চ্যুত না করা পর্যন্ত স্বস্তি নেই। রাজনীতির সঙ্গে জড়িত মানুষদেরকে বরাবরই এড়িয়ে চলেছে সাফকাত। দেশের সব থেকে বড় বিজনেসম্যান হিসেবে তাদের সঙ্গে যতটুকু যোগাযোগ রক্ষা না করলেই নয়, ততটুকুই যোগাযোগ রেখেছে। তবে সাবার উপরে হামলার ঘটনার পর থেকে তাদের প্রতি এক ধরনের ঘৃণা জন্মে গেছে তার। যদিও হামলার আজ সাবার উপরে পড়তে দেয়নি সাফকাত। নিয়াজ সাহেব সরল গলায় বললেন, শাফকাত, আমি কিন্তু আজ তোমার কাছে একটা আর্জি নিয়ে এসেছি। কি আরজি? নিয়াজ সাহেব বাচ্চাদের মতো জেদ ধরে বলেন। না বলতে পারবে না কিন্তু। সাফকাত নির্বিকার ভঙ্গিতে বলল, আপনার আরজি পছন্দ না হলে অবশ্যই না বলবো। মনে মনে অবাক না হয়ে পারল না সাবা। বেচারা এমপি সাহেব যেখানেই যান ভাত্তার বন্যা বয়ে যায় তার উপর দিয়ে, অথচ সাফকাত এক বিন্দু পাত্তা দিচ্ছে না তাকে। নিয়াজ সাহেব হাসি হাসি গলায় বলেন, দেখো শাফকাত, আমার বয়স হয়ে যাচ্ছে। আরো 10 বছর আগে অবসর নেওয়ার কথা আমার, তবুও টিকে আছি জনগণের সেবা করার জন্য। সবকিছুরই তো একটা সীমা আছে। আগামী নির্বাচনে আমি দাঁড়াতে চাচ্ছি না। চাচ্ছি আমার জায়গায় যোগ্য কাউকে ছেড়ে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে। সাফকাত তীক্ষ্ণ গলায় বলল। আপনি কি আমাকে সেই যোগ্য কেউটা হতে বলছেন? নিয়াজ সাহেব প্রশংসার সুরে বলল, কি বুদ্ধি তোমার! এই বুদ্ধির জোরেই তো আমার আসনের জন্য সব থেকে যোগ্য মানুষটা তুমি। সূক্ষ্ম হাসির রেখা ফুটে উঠল সাফকাতের ঠোঁটের কোণে। তাকে নিয়ে পলিটিক্স খেলার চেষ্টা করছেন নিয়াজ সাহেব। সাফকাতের স্ত্রীর উপর তাদের দলের নেতা হামলা করার চেষ্টা করেছে। সাফকাত সেই নেতার উপরে করেছে পাল্টা আক্রমণ। দুপক্ষের কারোরই তেমন কোনো ক্ষতি না হলেও দলের সঙ্গে তিক্ততার সূচনা ঘটে গেছে দেশের সব থেকে বড় বিজনেসম্যানের। এই তিক্ততা চলতে থাকলে সাফকাতের থেকে দলের ক্ষতিটাই বেশি। তাই তো তাকে এমপির আসন ছেড়ে দিয়ে তিক্ততার নিষ্পত্তি করতে চাচ্ছেন নিয়াজ সাহেব। সাফকাত তীক্ষ্ণ স্বরে বলল, নিয়াজ সাহেব, পলিটিক্সের মতো নোংরা খেলা আপনারা খেলবেন,
এসবের মধ্যে আমাকে জড়ানোর চিন্তা করেন কি করে? কিছু মনে করো না সাবকাত, আমাদের দলের নেতা না বুঝেই একটা ভুল করে ফেলেছে। ওর উপর পাল্টা আক্রমণ করাটা কিন্তু পলিটিক্সই। সাফকাত শীতল গলায় বলল, পলিটিক্স না, প্রতিশোধ। যা আমার, তার দিকে কেউ চোখ তুলে তাকানোরও সাহস যদি করে, তবে তাকে আমার হাতেই শেষ হতে হবে। সাবা অবাক দৃষ্টি নিক্ষেপ করে সেই তখন থেকে তাকিয়ে দেখছে সাফকাতের কর্মকাণ্ড। মানুষটা সাহস আছে বলতে হবে। হঠাৎই হোটেলের ম্যানেজার এলো জরুরি কিছু বলতে সাফকাতকে। নিয়াজ সাহেব কিছু একটা বলতে যাচ্ছিলেন, তার আগে তাকে থামিয়ে দিয়ে সাফকাত বলল। এক্সকিউজ মি। সাবার পাশের কাউচে বসে নিচু স্বরে ম্যানেজারের সঙ্গে ব্যবসায়িক আলাপ সারছে সাফকাত। নিয়াজ সাহেব কি করবেন ভেবে পাচ্ছেন না। যে কোনো মূল্যেই আজ রাতে সাফকাতকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য রাজি করিয়ে ফেলবেন ঠিক করেছেন। তবে তিনি ভুলেই গিয়েছিলেন কতটা একরোখা আর স্পষ্টবাদী সাফকাত। সাবাকে চুপচাপ বসে থাকতে দেখে নিয়াজ সাহেব বিভ্রান্তির হাসি হেসে বললেন, আপনার রিপোর্ট আমি প্রায়ই দেখি, খুব সুন্দর উপস্থাপনা আপনার। সাবা ভদ্রভাবেই বলল, থ্যাংক ইউ। আপনার গ্রামের বাড়ি কোথায়? গা জ্বলে গেল সাবার। লোকটা যা করছে ইংরেজি ভাষায় তাকে বলে স্মল টক। হয়তো কোনো কারণ ছাড়া জোরপূর্বক একটা মানুষের সঙ্গে কথোপকথন চালিয়ে যাওয়া। সাবার সঙ্গে কোনো প্রকার কথোপকথনে জড়ানোর দরকারই বা কোথায় তার। তবুও ভদ্রতার খাতিরে উত্তর দিল সাবা, বরিশালে। ও আচ্ছা, আপনার বাবা কি করে? রিটায়ার্ড ম্যাজিস্ট্রেট। বাহ, আপনার কয় ভাই বোন? প্রশ্নটা কানে আসতেই চমকে উঠল সাফকাত। ম্যানেজারের সঙ্গে জরুরি কথোপকথন স্থগিত করে তাকালো সাবার দিকে। মুহূর্তেই মেয়েটা চোখ মুখ রক্তশূন্য হয়ে উঠেছে। নিঃশ্বাস পড়ছে না, তার বন্ধ। চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে। সাফকাত বিরক্ত গলায় নিয়াজ সাহেবের উদ্দেশ্যে বলে, ওর কয় ভাই বোন তাতে আপনার কি? আর কোনো প্রশ্ন খুঁজে পান না? নিয়াজ সাহেব ভেবাচাকা খেয়ে গেলেন। ভাই বোন নিয়ে প্রশ্ন করায় এতটা রেগে যাওয়ার কি হলো? মানসিকই ভাই বোন থাকে না? নিয়াজ সাহেবের বিস্মিত দৃষ্টি উপেক্ষা করে সাবার হাতটা শক্ত করে ধরে উঠে দাঁড়ালো সাফকাত। তার হাতটা ধরেই পা বাড়ালো দরজার দিকে। সাবা কি করে যে হাঁটছে সে নিজেও জানে না। বিন্দুমাত্র জোর পাচ্ছে না পা দুটোতে। একটা শিশু প্রথম উচ্চারিত শব্দ সাধারণত কি হয়? মা কিংবা বাবা। তবে সাবার ক্ষেত্রে এমনটি হয়নি। 7.5 মাস বয়সে ভাঙা ভাঙা গলায় সে উচ্চারণ করেছিল তার জীবনের প্রথম শব্দ, বায়া। বায়া, অর্থ ভাইয়া। আহনাফের বয়স যখন 11 বছর, তখন জন্ম হয় সাবার। যে বয়সটা তার বন্ধুদের সঙ্গে সাইকেল নিয়ে ঘুরে বেড়ানোর কথা, মাঠে ক্রিকেট ব্যাট হাতে ঘাম ঝরানোর কথা, সেই বয়সটা আহনাফ পার করেছে সর্বক্ষণ ছোট্ট বোনের পাশে থেকে। নিজের শৈশবটা একাই কাটিয়ে দেওয়ার পর হঠাৎ যখন তার জীবনে সাবা এলো, তখন যেন আবারও শিশু হয়ে গেল আহনাফ। সাবা তার জীবন্ত খেলনা। বোনকে হাত ধরে হাঁটতে শিখিয়েছে, পড়তে শিখিয়েছে, কথা বলতে শিখিয়েছে। আত্মীয় স্বজনরা বলা বলি করতো, ভাগ্য করে এমন ভাই পাওয়া যায়। সাবাও বিরাট ভক্ত তার ভাইয়া। ভাইয়া সামনে বসে না থাকলে সে খাবে না। ভাইয়ার স্কুল থেকে ফিরতে একটু দেরি হলেই কেঁদে বাড়ি মাথায় তুলতো। ভাইয়া ফিরে এলেই আবার সব ঠিকঠাক। খিলখিলিয়ে হেসে দুহাত বাড়িয়ে দিবে আহনাফের দিকে। আহনাফও বিনা বাক্য ব্যয় তাকে কোলে তুলে নিয়ে ঘুরে বেড়াবে পুরো বাড়ি জুড়ে। ভাই বোনের জড়ালো এই বন্ধন দেখে ফাহমিদা বেগম মজার ছলে বলতেন, বোনকে তো এক মুহূর্ত চোখের আড়াল করিস না। বোনের বিয়ে হয়ে গেলে কি করবি? আহনাফ সাহাবার মাথায় হাত বুলিয়ে গম্ভীর গলায় বলতো, বোনকে বিয়ে দেবো না কখনো। একটা ছেলে যে তার বোনকে এতটা ভালোবাসতে পারে আহনাফকে না দেখে বোঝার উপায় নেই। আমির রহমানের তখন চিটংয়ে পোস্টিং। আহনাফ এইচএসসি পরীক্ষার্থী। নিজের ঘর বন্দি করে দিনরাত এক করে পড়াশোনা করছে। সাবা তখন ক্লাস 3-তে পড়ে। ক্লাস 3 ছাত্রী। একই এলাকায় স্কুল হওয়ায় আশেপাশের বেশিরভাগ বাড়িতেই তার বান্ধবীদের বসবাস। বান্ধবীরা রোজ সকালে দল বেঁধে স্কুলে যায়, আবার বাড়ি ফেরার সময় দল বেঁধে গল্প করতে করতে ফেরে। ডান পিঠে সাবার তখনও বাড়ি থেকে একা বের হওয়ার অনুমতি মেলেনি। বাবা অফিসে যাওয়ার পথে তাকে স্কুলে দিয়ে আসতেন, ছুটির সময় মা বাড়িতে নিয়ে আসতেন। এই ছিল রোজকার নিয়ম। বান্ধবীদের দল বেঁধে স্কুলে যাওয়া নিয়ে সাবার মনে কষ্টের শেষ ছিল না। চিরকালই তার কষ্টগুলোর একটাই স্থায়ী সমাধান, তার ভাইয়া।
এবারও বরাবরের মতো ভাইয়ার কাছে আবদার করলো তাকে যেন বাড়ি থেকে বান্ধবীদের সঙ্গে স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়। আহনাফ কথায় যেন জাদু আছে যে ফাহমিদা বেগম কখনো মেয়েকে একা ছাড়েন না। মিনিট কয়েকের মধ্যেই ছেলের কথায় রাজি হয়ে গেছেন তিনি। কাঙ্ক্ষিত অনুমতি পেয়ে একরাশ উচ্ছ্বাস নিয়ে সাবা ভাইয়াকে জড়িয়ে ধরে পরদিনের স্কুলের জন্য ব্যাগ গুছিয়ে রাখলো। প্রথম দিন সব ঠিকঠাকই ছিল। এই প্রথম একা ঘর থেকে বেরিয়ে সাবার আত্মবিশ্বাস হয়ে দাঁড়ালো আকাশচুম্বী। বান্ধবীদের সঙ্গে গল্প আর হাসাহাসির ছলে কখন যে বাড়ি পৌঁছে গেল নিজেরই খেয়াল রইল না। বিপত্তি বাঁধলেও দ্বিতীয় দিন সাবার স্কুল ছুটি হয় 11:30টায়। বান্ধবীদের সঙ্গে গল্প করতে করতে 15 মিনিট দেরি হতেই পারে, তবে সেদিন 1 ঘন্টা পেরিয়ে গেল। সাবার বাড়ি ফেরার নামগন্ধ নেই। ফাহমিদা বেগম দুশ্চিন্তায় অস্থির হয়ে স্বামীকে ফোন করলেন। আমির রহমান অফিস থেকে ছুটে এসে আশেপাশে খোঁজ করলেন। ছুটে গেলেন সাবার স্কুলে, মেয়েটা কোথাও নেই। পরদিন আহনাফের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষা। বরাবরই পদার্থবিজ্ঞানে সে একটু কাঁচা, তবুও বইপত্র ফেলে রেখে ছুটে গেল বাইরে। দিনভর একটা অটোরিকশা ভাড়া করে খুঁজে বেড়ালো বোনকে। সাবাকে শেষমেশ পাওয়া গেল প্রায় 1 কিলোমিটার দূরের একটা বিরিয়ানির দোকানে। সঙ্গে পাওয়া গেল তার আরো 3 বান্ধবীকে। তারা টাকা জমিয়েছে এই দোকানের বিরিয়ানি খাবে বলে। ঠিকমতো এসেও পড়েছে, তবে ফেরার সময় পথ ভুলে গেছে। আহনাফের জায়গায় অন্য কোনো ভাই থাকলে সবার আগে প্রচন্ড এক ধমক দিত সাবাকে, অথবা সজোরে গালে 5 আঙ্গুলের ছাপও ফেলে দিতে পারত। আহনাফ বলেই হয়তো কোনো প্রকার রাগ দেখালো না। বোনকে ফিরে পেয়েছে, এতেই যেন তার প্রাণ জড়িয়ে গেল। সাবার বাকি 3 বান্ধবীকে দায়িত্ব নিয়ে বাড়ি ফিরিয়ে দিয়ে তাকে চকলেট কিনে দিয়ে কোলে করে যখন বাড়ি ফিরে এলো, ফাহমিদা বেগম মেয়েকে মারাত্মক বকাঝকা শুরু করলেন। আহনাফ সেই মুহূর্তেও হাসি মুখে সামলেছে মাকে। যে পদার্থবিজ্ঞান নিয়ে আহনাফের এত ভয়, সেই পদার্থবিজ্ঞানেই আপন করে নেয় এইচএসসির পর। এই বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করে স্নাতকোত্তর ডিগ্রি। ততদিনে সাবার স্কুল জীবন শেষ। আমির রহমানেরও অবসরের বয়স হয়েছে। সপরিবারে তাই ফিরে এলেন ঢাকায়, নিজের বাড়ি করলেন। সাবা নামি একটা কলেজে পড়াশোনার সুযোগ পেল। আহনাফ ওদিকে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে লেকচারারের হিসেবে জয়েনও করলো। পরিবারটা স্বপ্নের মতোই সুখী ছিল সেই সময়টায়। এতটাই সুখী ছিল যে সাবা ভুলেই গিয়েছিল সব স্বপ্ন সুখের হয় না। সব স্বপ্ন সুখের হয় না, কিছু কিছু স্বপ্ন হয় ভয়ঙ্কর, বিভীষিকাময়। এক একটা সেমিস্টারের ক্লাস নিতে এক এক রকম আনন্দ পেত আহনাফ। প্রত্যেকটা ক্লাসেই আলাদা আলাদা মুখ, সকলে আগ্রহ ভরা চোখে তাকিয়ে থাকে তার দিকে। প্রথম প্রথম তো ছাত্রছাত্রীদের মুখে স্যার ডাক শুনতেও কেমন লজ্জা লাগতো। আসলেই কি সে এতটা যোগ্য? সময়ের সঙ্গে অবশ্য কেটে যায় অস্বস্তিটা। 3 বছর ধরে একনিষ্ঠতার সাথে চাকরিটা করছে সে। ছোটবেলায় খেলনা গাড়ি খেলতে খেলতে স্বপ্ন দেখেছিল তার নিজেরও একটা গাড়ি হবে। টাকা জমিয়ে সত্যি করেছে সেই স্বপ্নটাকেও। ততদিনে সাবা এইচএসসি পাশ করে ভর্তির সুযোগ পেয়েছে তার ইউনিভার্সিটিরই জার্নালিজম বিভাগে। 2 ভাই বোনের আনন্দের কোনো সীমা নেই। দুজনে একসঙ্গে গাড়িতে খুনসুটি করতে করতে ইউনিভার্সিটিতে যায়। বয়সে বড় হলেও ভাইয়ার কাছে এখনো তো সাবা সেই ছোট্ট বাচ্চাটি। গাড়িতে যেতে যেতে কিছু পছন্দ হলে সাবা বাচ্চাদের মতো বায়না ধরে। আহনাফও হাসি মুখে গাড়ি থামিয়ে বোনকে কিনে দেয় তার পছন্দের জিনিসটি। সাবা যে সেমিস্টারে ইউনিভার্সিটিতে ঢুকলো, সেই সেমিস্টারের প্রথম ক্লাসে এই জীবনটা বদলে যায় আহনাফের। ফার্স্ট ইয়ারের সঙ্গে প্রথম ক্লাসে সাধারণত আলাপচারিতাই হয়ে থাকে। আহনাফও সেদিন পরিচিত হচ্ছিল তার নতুন ছাত্রছাত্রীদের সঙ্গে। হঠাৎই চোখ পড়লো সামনে থেকে দ্বিতীয় সারিতে বসে থাকা একটা মেয়ের দিকে। মেয়েটা নিষ্পলক তার দিকেই তাকিয়ে আছে, যেন এ জীবনে কোনোদিন পলকই ফেলেনি সে, কিংবা পলক কি করে ফেলতে হয় তা তার জানা নেই। যথেষ্ট সুদর্শন যুবক আহনাফ। একটা মেয়ে একবার খেয়াল করে তাকে দেখবে, নিশ্চিতভাবে আরেকবার ঘাড় ঘুরিয়ে দেখবে। মেয়েদের এই উৎসুক দৃষ্টিতে অভ্যস্ত সে, তাই কিছু মনে না করে উড়িয়ে দিল ব্যাপারটা। পরিচিত হবার সময় জানা গেল মেয়েটার নাম ইতি। অবাক করা বিষয় হলো, এরপর থেকে ফার্স্ট সেমিস্টারের সঙ্গে থাকা প্রত্যেকটা ক্লাসে আহনাফ খেয়াল করে ইতি বসেছে সামনে সারিতেই। ঠিক প্রথম দিনের মতো করেই হা করে চোখ দিয়ে গিলছে তাকে। আহনাফ বরাবরই শান্ত প্রকৃতির একটা ছেলে। ভেতরে ভেতরে মেয়েটার উপর রাগ হলেও বাইরে তা প্রকাশ করতে পারতো না। যে ছেলে নিজের বোনকেই কোনোদিন ধমক দেয় না, সে ছাত্রীর সঙ্গে উঁচু গলায় কথা বলবে কি করে? সাবা ছোটবেলা থেকে আহনাফের সব থেকে প্রিয় বন্ধু। তাদের ভাই বোনদের সম্পর্কে বন্ধুত্ব সর্বদাই দাঁড়িয়েছিল সর্বপ্রথম।
বন্ধুত্বের জায়গা থেকে ইতির বেহায়া দৃষ্টির কথা আহনাফ বলেছিল সাবাকে। সেই থেকে দিনরাত ভাইয়াকে খেপাতে শুরু করে সাবা। আহনাফ নতুন একটা শার্ট পরলে সাবা মজার ছলে বলবে, শার্টটা কে দিল ভাইয়া? ইতি ভাবি নাকি? আহনাফ প্রতি উত্তরে থমথমে গলায় বলে, তোর সমবয়সী একটা মেয়ে তোর ভাবি কি করে হয় রে গাধা? সাবা সোজা সাপটা উত্তরে বলে, ও মা, তোমার বউ মানেই তো আমার ভাবি, সে বয়সে আমার ছোট হোক বা বড়। আহনাফ বোনের কান মলে দেওয়ার জন্য হাত বাড়াতেই ছুটে যায় সাবা। আহনাফও ছোট, তার পিছু পিছু। আহনাফও ছুটে তার পিছু পিছু। দুই বড় বাচ্চার কাণ্ড দেখে দূর থেকে হাসেন ফাহমিদা বেগম এবং আমির রহমান। জীবনটা ওই মুহূর্তেও সুন্দর ছিল, ব্যাপক। দুশ্চিন্তা বা ভয়ের কোনো জায়গায় ছিল না মনে। মাঝে মাঝে সাবার ইচ্ছে হয় ঠিক সেই সময়টায় ফিরে গিয়ে সময়টাকে আটকে দিতে। সবাই যাতে চলে, সবই যাতে চলে নিজ নিয়মে, থেমে থাকবে শুধু সময়। অথচ এর চেয়ে অসম্ভব ইচ্ছে আর হয় না। সব থেকে থাকলেও সময় কি আর থাকে? সব থেমে থাকলেও সময় কি আর থাকে? প্রথম সেমিস্টার প্রায় শেষের দিকে। ইতির সাহস কেবল আহনাফের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকার মাঝে সীমাবদ্ধ রইল না। একদিন সবগুলো ক্লাস শেষে প্র্যাকটিক্যালি রুমে বসে কেন যেন আহনাফ ফার্স্ট সেমিস্টারের রেজিস্টার খাতা খুলেই চমকে উঠল রীতিমতো। ভাঁজ করে রাখা একটা নীল রঙের কাগজ। কাগজের সাইজ চিরকুটের মতোই, তবে তাতে সম্বন্ধযুক্ত এক লাইনের চিঠি, গোটা গোটা মুক্তের মতো অক্ষরে লেখা। আহনাফ স্যার, আমার দিকে একবার নজর করে তাকালে কি খুব বেশি ক্ষতি হয় বলুন তো কে? পরীক্ষার খাতা দেখার সুবাদে ছাত্রছাত্রীদের হাতের লেখার সঙ্গেও পরিচিত আহনাফ। পরিচিত না হলেও শেষের নাম নিয়ে যে রহস্য করা হয়েছে তাতে বোঝা যায় চিঠির মালিক ইতি। নিজের নামটা লিখেও আবার অনুমান করতে বলছে আহনাফকে। পরদিন সকালে ইউনিভার্সিটিতে পা রাখতে আহনাফ ডেকে পাঠালো ইতিকে। ভেবেছিল ধরা পড়া চোরের চোখে মুখে যেমন অপরাধ বোধ আর আতঙ্ক লেগে থাকে, ইতির অবস্থাও ঠিক তেমন হবে। তবে দেখা গেল তার মধ্যে অপরাধ বোধের ছিটে ফোটাও নেই, উল্টো আত্মবিশ্বাস নিয়ে দাঁড়িয়ে আছে তার সামনে। আহনাফ সেই চিঠিটা ইতির সামনে মেলে ধরে বলল, এসবের মানে কি ইতি? ইতি ভয় না পেয়ে উল্টো সাহসী গলায় বলল, সেটা তো আপনি বলবেন। মানে? ইতি দুষ্টুমির ছলে বলল, বলুন, আমাকে নজর করে দেখলে কি ক্ষতি হয় আপনার? মেয়েটা সাহস দেখে রীতিমতো চমকে উঠল আহনাফ, তবুও নিজেকে সামলে নিয়ে কঠিন গলায় বলল, তোমার বিরুদ্ধে আমি ব্যবস্থা নিলে তুমি যে ইউনিভার্সিটিতে পড়তে আর পারবে না, সেটা জানো? ইতি রহস্যের হাসি দিয়ে বলল, জানি, এটাও জানি যে আপনি এমনটা করবেন না। আহনাফ বিরক্ত হয়ে ভ্রু কুঁচকে বলল, কি চাচ্ছ তুমি? আপনাকে। শান্তশিষ্ট আহনাফ যে কত বছর পর রেগে অগ্নিমূর্তি ধারণ করলো সে নিজেও জানে না। রাগ তার চোখে মুখে স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। নাকের পাটা লাল বর্ণ ধারণ করেছে, দাঁতে দাঁত চেপে ধরেছে। তার রাগের এসব লক্ষণ গায়ে না মেখে ইতি বলে, আপনি কি বোঝেন না, আপনাকে না পেলে আমার জীবনটাই বৃথা হয়ে যাবে? ইতির মুখে কখনো স্যার ডাক শুনেনি আহনাফ, তাকে আলাদা দৃষ্টিতেই পছন্দ করে বলেই হয়তো কখনো এই ডাকেই নি ইতি। আহনাফ দাঁতে দাঁত চেপে বলল, তোমার মতো বয়সে অনেক কিছু না পেলেই জীবনটাকে বৃথা মনে হয়। তোমার মনে হওয়া নিয়ে আমার কিছু যায় আসে না। ইউনিভার্সিটির ভেতরে এমন দুঃসাহস আর দেখাবে না, ক্ষতিটা তোমারই হবে। ইতি বেহায়া গলায় বলল, তাহলে বাইরে দুঃসাহস দেখানোর সুযোগ করে দিন। মানে? আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিন। আহনাফ থমথমে গলায় বলল, আমি আমার স্টুডেন্টদের সাথে ফ্রেন্ডশিপ করি না। সেদিনের পর থেকে সত্যিকারের দুঃসাহস দেখাতে শুরু করলো ইতি। আহনাফ তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করলেও তার প্রত্যেকটা পোস্টে নিয়ম করে কমেন্ট করতো সে। এদিকে আহনাফের ফ্রেন্ড লিস্টে 14 গোষ্ঠীর সমস্ত আত্মীয় স্বজন রয়েছে। মেয়েটা এমন সব কমেন্ট করে বসতো যে রীতিমতো লজ্জায় পড়ে যেতে হতো তাকে। আহনাফ ছুটির দিনে বাবা মার বোনকে নিয়ে কোনো রেস্টুরেন্টে গেছে। চোখ ঘুরিয়ে দেখবে পাশের টেবিলে বসে আছে ইলি। চোখ ঘুরিয়ে দেখে পাশের টেবিলে বসে আছে ইতি, তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। আহনাফ খোঁজ নিয়ে জানতে পারে তাদের বাড়ির উল্টো দিকের বিল্ডিংয়েই থাকে ইতি। দিনরাত আহনাফের গতিবিধি নজরে রাখে সে। সর্বক্ষণ আশেপাশে কেউ থাকলে বেহায়া নজর নিক্ষেপ করে রাখলে অস্বস্তিতে গা জ্বলে যাওয়ার কথা। আহনাফের ক্ষেত্রে হয়েছিল তেমনটাই।
তবে কবে যে নিজের অজান্তে ইতির এসব কর্মকাণ্ডে সে অভ্যস্ত হয়ে যায় আহনাফ নিজেও জানে না। ক্লাসের সব থেকে নিয়মিত মেয়ে ইতি। প্রথম সেমিস্টার থেকে তার অ্যাটেন্ডেন্স 100%। তবে একদিন অবাক হয়ে আহনাফ লক্ষ্য করলো ইতি অনুপস্থিত। সেদিন ফেসবুকেও নেই তার কমেন্টের রোল। নিজের উপর নিজেই বিরক্ত হয়ে উঠল আহনাফ। মেয়েটার অনুপস্থিতিতে তো তার খুশি হওয়ার কথা, অথচ ভেতরে ভেতরে তার হাহাকারের ছড়াছড়ি। সেদিনই প্রথমবারের মতো নিজ থেকে সে ফোন করেছিল ইতির নম্বরে। সম্ভবত সেই ফোন কল থেকে সূচনা ঘটে আহনাফের সর্বনাশের। সেদিন আহনাফ ইতিকে ফোন করার পর ঝলমলে কণ্ঠে ঠিক এই কথাটাই বলেছিল সে। আহনাফ গম্ভীর গলায় বলল, ঢং রেখে স্বাভাবিকভাবে কথা বলো। ক্লাসে আসোনি কেন আজ? ইতি উচ্ছ্বাসিত ভঙ্গিতে বলল, নিজেকে চিমটি কেটে দেখি, সত্যি আপনি ফোন করেছেন নাকি সবই আমার কল্পনা? আহনাফ থমথমে গলায় বলল, তুমি যদি এই মুহূর্তে ফাজলামি বন্ধ না করো তাহলে আমি ফোন কেটে দেব। ইতি আটকে উঠে বলল, সরি, ফোন কাটবেন না প্লিজ। কি সমস্যা তোমার? কোনো সমস্যা নেই। ক্লাসে আসছো না কেন তাহলে? ইতি হাসি মুখে বলল, তেমন কিছু না, 103 ডিগ্রি জ্বর নিয়ে বসে আছি। মনে মনে বেশ চমকে উঠল আহনাফ। 103 ডিগ্রি জ্বর নিয়ে একটা মানুষ কিভাবে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে কথা বলতে পারে? এটা কি আহনাফের কাছ থেকে ফোন কল পাওয়ার আনন্দ, নাকি মেয়েটা এমনিতেই এমন পাগলাটে? আহনাফ ভাবনা শেষ হওয়ার আগে ইতি আবারও উৎফুল্ল ভঙ্গিতে বলল, দেওয়ালে পিঠ থেকে না গেলে আমি ক্লাস মিস দিই না। 40 মিনিট সামনাসামনি দেখার সুযোগ হাতছাড়া কোন পাগলে করবে? আহনাফ শাসনের সুরে বলল। অযথা ঘোরাঘুরি করে বেড়ালে জ্বর আসবে তো। ইতি দুষ্টমির ভঙ্গিতে বলল। মিস করছেন নাকি আমাকে? আহনাফ বিরক্ত গলায় বলল, তোমাকে মিস করতে যাব কোন দুঃখে? আমার আর কোনো কাজ নেই। ইতি সঙ্গে সঙ্গে অন্যরকম গলায় বলল, আচ্ছা, তা আপনি কি ক্লাসের সব অ্যাবসেন্ট স্টুডেন্টদের ফোন করে খোঁজ খবর নেন? নিজেকে নিজেই প্রশ্ন করতে ব্যস্ত হয়ে পড়ল আহনাফ। আসলেই তো, যে মেয়েটাকে সে ছাত্রের থেকে বেশি আর কিছুই মনে করে না, তার একদিনের অনুপস্থিতিতে এত কেন ভাবাচ্ছে তাকে? ইতির বিরক্ত করা চাহনি, যেখানে সেখানে পিছু নেওয়ার অভাব কেন এমন প্রবলভাবে হাহাকারের সৃষ্টি করছে তার মাঝে? আহনাফ বুঝতে পারছিল মেয়েটার জন্য তার মনে আলাদা একটা জায়গা তৈরি হয়ে গেছে। ইতি নিজেই সেই জায়গা দখল করে নিয়েছে। অন্যান্য 10 জন ছাত্রছাত্রীর মতো সাধারণের কাতারে ফেলে তাকে নিয়ে চিন্তা করতে পারে না আহনাফ। মেয়েটা যেন সকলের থেকে একটু আলাদা, একটু বিচিত্র, কিন্তু সেই বিচিত্র কোথায় এটাই ধরতে পারছিল না আহনাফ। পরদিন আবারও ক্লাসে ফিরল ইতি। সবকিছু আগের মতোই স্বাভাবিক, আহনাফও স্বাভাবিক। তবে এই স্বাভাবিকতার মধ্যে নিজ মাঝে অদ্ভুত এক পরিবর্তন লক্ষ্য করলো সে। ইতির এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকাটা এখন আর বিরক্তিকর বলে মনে হয় না। উল্টো ইতি এক মুহূর্তের জন্য অন্যদিকে দৃষ্টি ফেলালে অস্বস্তি লাগে তার। ফেসবুকে তার এক একটা পোস্টের নিচে ইতির বেপরোয়া কমেন্টগুলো এখন আর মুছে ফেলে না। পরীক্ষার খাতা দেখা শেষ হয়ে গেলেও ইতির খাতা হাতে নিয়ে বেশ অনেকক্ষণ বসে থাকে আহনাফ। ওই খাতায় যে স্পর্শ লেগে আছে মেয়েটার, আহনাফ বুঝতে পারছিল তার এই অনুভূতিগুলোকে প্রশ্রয় দেওয়া ঠিক হচ্ছে না। শিক্ষক হিসেবে নিজের অন্যান্য ছাত্রীদের জন্য তার মনে যে স্নেহের অনুভূতি, ইতির জন্য সে একই অনুভূতির বাইরে ভিন্ন কিছু অনুভব করা উচিত নয়। তবে মন সকল প্রকার বাধা মানতে ব্যর্থ হয়। নিজেকে সংযত করে সামলে রেখেও কোনো লাভ হয় না। মন ঠিকই দিন শেষে ছুটে যায় পাগলাটে ওই মেয়েটার পানে। কয়েকটা মাস মনের সঙ্গে দ্বিধাদ্বন্দ্বের মাঝে কেটে যায়। এক রাতে আহনাফ তার কয়েকজন বন্ধুদের সঙ্গে মিলে নামি দামি একটা রেস্টুরেন্টে যায়। তার বন্ধুদেরই একজনের জন্মদিন উপলক্ষে রাত 12টায় কেক কাটা হবে। শুরু হলো বন্ধুদের সঙ্গে তুমুল আড্ডা। আড্ডার এক ফাঁকে আহনাফ আবারও লক্ষ্য করলো 2 টেবিল পাশে বসে আছে ইতি। বরাবরের মতোই বেহাইয়া দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে তার দিকে। ইতিকে দেখেই চমকে উঠল না আহনাফ। এমন একটা ভাব করলো যেন ইতির এখানে থাকাটা স্বাভাবিক। বন্ধুদের সঙ্গে আড্ডা, কেক কাটার পর্ব শেষ করলো। বন্ধুরা যে যার মতো বিদায় নেওয়ার পর গেল সে ইতির কাছে। আহনাফ ক্লান্ত ভঙ্গিতে বলল, যেখানেই যাক সেখানেই ফলো করো আমাকে। টায়ার্ড লাগে না তোমার? ইতি অনুতপ্ত গলায় বলল, সরি, আসলে আমি কখনোই আপনাকে বিরক্ত করতে চাই না। খেয়াল করেছেন কি না কে জানে, আপনাকে ফলো করে যেখানে সেখানে চলে গেলেও কখনো আগ বাড়িয়ে কথা বলতে আসি না আপনার সাথে। দূর থেকে দেখে চলে যাই শুধু। আপনাকে এক নজর দেখতে পেলেই আমার শান্তি। আহনাফ ভ্রু কুঁচকে বলল, এসব বলে কি প্রমাণ করতে যাচ্ছ?
ইতি নির্বিকার ভঙ্গিতে বলল, কিছু প্রমাণ করতে চাচ্ছি না, শুধু সত্যিটা বললাম শুধু। গাড়িতে ওঠো। ইতি অবাক গলায় বলল, কেন?